হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কনসেপ্টস একাডেমির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের তৃতীয় অধ্যায় অর্থাৎ সৌরজগৎ এবং মহাবিশ্ব এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারো যদি লেকচার স্লাইড প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আমরা আগের ক্লাসে পড়েছিলাম সৌরজগৎ সম্পর্কে। আজ আমরা পড়ব পৃথিবীতে জীব কেন বসবাস করে। এই পড়াগুলো খুব বোরিং, পড়তে ভালো লাগে না, তাই না? আমরা এই জন্য এই পড়াগুলোকে আর একটু মজাদার অর্থাৎ আর একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা আপনাদের জন্য লেকচার স্লাইডগুলো বানিয়েছি। আপনারা দেখবেন, কমেন্ট করবেন, রিভিউ করবেন। চলেন শুরু করি। পৃথিবীতে জীব বসবাসের কারণ কি আপনারা একটু চিন্তা করেন তো। প্রথম দিন বলেছিলাম যে পৃথিবী সূর্য থেকে এমন একটা পর্যায়ে বা এমন একটা দূরত্বে অবস্থিত, সেখানে না লাগে ঠান্ডা না লাগে গরম। তো এই কারণে তারা একটা মিশ্র আবহাওয়ার মধ্যে সার্ভাইভ করে। এই কারণেই আমরা পৃথিবীতে টিকে আছি। এটাই গুরুত্বপূর্ণ কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তারপর আরও অনেক কারণ থাকতে পারে, আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু দেখব। আমাদের ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন স্তর অর্থাৎ একদম ভূপৃষ্ঠের সাথে যে লেগে থাকা স্তরটা, সেই স্তরটার নাম ট্রপোমণ্ডল। এই স্তরটির গড় গভীরতা 13 কিলোমিটার। কত কিলোমিটার? 13 কিলোমিটার। আমরা সেগুলো সব দেখব। এই ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রোপোপস। তার মানে যদি একটু বোঝাতে চাই ছোট্ট করে, তাহলে এই হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীর উপরে আরেকটা মণ্ডল আছে, বাতাসের মণ্ডল। এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। আর তার উপরে ছোট্ট একটুখানি একটা পর্দার মতো একটা স্তর আছে, এটাকে বলা হয় ট্রোপোপস। বুঝতে পারছি? যাক, বুঝতে না পারলে অসুবিধা নেই, আমরা আবার এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা সামনে করতেছি। ঠিক আছে, এবার ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় বিমান এই স্তর থেকে চলাচল করে। কোন স্তর থেকে? ট্রোপোপস থেকে চলাচল করে। বায়ুমণ্ডলে ওজোন স্তর নামক একটা স্তর আছে, যে ওজোন স্তর নিয়ে আমরা ইংরেজিতে গ্রিন হাউস ইফেক্ট অমুক টমুক কত কিছু পড়বো। সেই গ্যাসের একটা স্তর আছে যাকে ওজোন স্তর নামে পরিচিত। এর গভীরতা প্রায় 12 থেকে 16 কিলোমিটার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই পৃথিবীর। এই স্তরটি পৃথিবীকে প্রাণীজগতের বাস উপযোগী করে তুলেছে। যদি ওজোন স্তর না থাকতো তাহলে এই পৃথিবীর তাপমাত্রা হতো 60, 70, 100, 200 ডিগ্রি সেলসিয়াস। যদি কেউ জিজ্ঞেস করে আমরা পৃথিবীতে কেন বেঁচে আছি, তাহলে আসলে তাদেরকে বলা উচিত, উত্তর দেওয়া উচিত যে ওজোন স্তরের কারণে বেঁচে আছি। কারণ ওজোন স্তর যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে হয়তো বা আমরা এই পর্যন্ত টিকতে পারতাম না। চলো, তারপর আরও অনেক ঘটনা আছে, আমরা যতটুকু জানবো, যতটুকু আমাদের পরীক্ষার জন্য দরকার ততটুকু দাগিয়ে দিচ্ছি। পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা একটা স্লাইড দেখব, পৃথিবীতে জীব বসবাসের কারণ কি। আমরা এটা দেখলে মোটামুটি একটা ধারণা করতে পারবো, যেটা থেকে পরীক্ষায় আমাদের খ মার্কে প্রশ্ন আসুক আর গ মার্কে প্রশ্ন আসুক আমরা যেন লিখে আসতে পারি। প্রথমত, পৃথিবীতে বায়ুমণ্ডল। পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই পৃথিবীর বায়ুমণ্ডল, আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছে, আমি একটু কলটা ধরে আমি আবার ব্যাক আসছি।
ওকে, দুঃখিত, খুব গুরুত্বপূর্ণ একটা কল ছিল যার কারণে ধরতে হইলো। আসো, পৃথিবীতে জীব বসবাসের কারণ কি? বসবাসের কারণ বায়ুমণ্ডল। যে বায়ুমণ্ডলটা ঘিরে আছে সেই বায়ুমণ্ডলটা আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে। যদি এটা না থাকতো তাহলে কখনো পসিবল হইতো? চিন্তা করে দেখো তো, হইতো না। এই জন্য বায়ুমণ্ডলটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, অক্সিজেন এবং নাইট্রোজেন। পৃথিবীতে যদি অক্সিজেন এবং নাইট্রোজেন নাই থাকতো, নাইট্রোজেন আমাদের পৃথিবীতে 78%, অক্সিজেন 21%, এইটা যদি না থাকতো, এই রেশিওটা যদি না থাকতো, আল্লাহ তালা কোনো কারণে যদি অক্সিজেন তৈরি না করতেন, তাহলে তুমি আমি এখানে আসতাম না হয়তো। পৃথিবীতে প্রত্যেকটা জীবের অক্সিজেন প্রয়োজন, প্রত্যেকটা উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। তারপর কার্বন ডাইঅক্সাইড, ওই যে কথা বললাম একই কথা। এরপর লাস্টে আসে 4 নম্বরে ওজোন স্তর। এই ওজোন স্তর সূর্য থেকে, এই যে একটা স্তর দেখছো না, এই যে একটা স্তর, এই স্তরটা হচ্ছে ওজোন স্তর। এই স্তরটা সূর্যের যে তাপ এবং অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, সেই রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই কারণে আমরা আমাদের পৃথিবীর তাপমাত্রা এখনও, অর্থাৎ সহনীয় তাপমাত্রায় আছে। আমরা দেখব 5 নম্বর, সূর্যের আলো এবং তাপ। সূর্যের আলো না থাকলে এই উদ্ভিদ কখনো কি তৈরি করতে পারতো না? খাদ্য তৈরি করতে পারতো না। আর খাদ্য না তৈরি করতে পারলে তুমি কখনোই কী করতে পারতে না? সার্ভাইভ করতে পারতে না। এবার উপযুক্ত তাপমাত্রা। পৃথিবীর গড় তাপমাত্রা এখানে 15 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, কিন্তু আমরা 15 পড়বো না, আমরা বইতে পড়েছিলাম 13.90, অলমোস্ট 14-র কাছাকাছি, আমরা সেইটা পড়বো। এছাড়াও পৃথিবীতে আছে পানি। পানি না থাকলে তুমি না খেয়ে কীভাবে? পানি না থাকলে, পানিও গুরুত্বপূর্ণ আসলে, তো এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। পানি না থাকলেও আমরা জীব এখানে টিকে থাকতে পারতাম না। মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো তাহলে তুমি চিন্তা করবে, এগুলো আমি তোমাকে চিন্তার খোরাক দিচ্ছি, তুমি এগুলো পাশাপাশি চিন্তা করবা। দেন ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার যদি না থাকতো, এই ট্রপোস্ফিয়ারেই ঝড় বৃষ্টি কুয়াশা হয়। তাইলে চিন্তা করো, তাহলে যে স্থানে বৃষ্টি, মনে করো যে স্থানে গাছপালা নাই সেই স্থানে বৃষ্টি হইতো না? হইতো না যদি ট্রপোস্ফিয়ার না থাকতো। এবার বিশুদ্ধ পরিবেশ যদি না থাকে তাহলেও কিন্তু কী থাকতে পারবে না? জীব সেখানে টিকে থাকতে পারবে না। তাইলে সার কথা, একটা প্রাণের প্রয়োজন হচ্ছে বায়ু, তারপর পানি, তারপর আলো, উপযুক্ত তাপমাত্রা আর সুরক্ষিত পরিবেশ। এই কয়েকটা থাকলে সেখানে জীবের অস্তিত্ব রক্ষা পেতে পারে। এবার আমরা ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পড়ব। এটা খুবই বোরিং একটা পড়াশোনা, আমার খুব বাজে লাগে এটা পড়াইতেও। আমি এটা স্কিপ করে পরের চ্যাপ্টার, মানে পরের টপিক থেকে পড়াই। তো দেখো, পৃথিবীর ভূ অভ্যন্তরে 3টে স্তরে ভাগ করা হয়েছে: কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল। তারপরে ভিতরে অনেক হাবিজাবি, ঠিক আছে, বাডুল টাডুল সব কিছু ওখানে লেখা টেখা আছে। এগুলো কোনো কিছুই তোমাদের মনে করো আপাতত পড়া লাগবে না। আমি এটার জন্য তোমাদের জন্য একটা স্লাইড বানাইছি। এই ভূ অভ্যন্তরের গঠন, এই নিয়ে যখন আমরা আলোচনা করব, এটাকে সম্ভবত ফুল স্ক্রিন করা যায় কীভাবে যেন, অপশন আছে? না, অপশন নেই। আসো, তো যেটা বলছিলাম, ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরের গঠনকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হলো ভূপৃষ্ঠ, এটা যেটা তুমি দেখতেছো ভূপৃষ্ঠ, এখানে তুমি বসবাস করো, এখানে তুমি হাঁটো, চলো, খাও, ঘুমাও। এটা হলো তোমার ভূপৃষ্ঠ, যেখানে তুমি বাড়ি বানাও, এখানে তুমি সাঁতার কাটো, যেটা হলো তোমার সমুদ্র। এই পানি এবং এই ভূমির স্তরের নিচে কিন্তু বিশাল একটা মাটির স্তর আছে। এই মাটির স্তরের নিচে প্রথম যে মণ্ডলটা তাকে বলা হয় অশ্বমণ্ডল, তারপরে বলা হয় গুরুমণ্ডল, আর তারপর লাস্টে হচ্ছে কেন্দ্রমণ্ডল। মনে থাকবে তো? অশ্বমণ্ডল এগুলো তোমরা বই থেকে পড়বা, আমি জাস্ট একটুখানি বলে দিই। সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকায় এই স্তরকে শিয়াল বলা হয়। গুরুমণ্ডলকে সীমা ম্যাগনেসিয়াম বেশি থাকার কারণে সীমা বলা হয়, দুঃখিত, সিলিকন ম্যাগনেসিয়াম বেশি থাকার কারণে। কেন্দ্রমণ্ডল, এখানে লোহা এবং নিকেল বেশি থাকার কারণে এখানে নাইফ বলা হয়। আর পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,371 কিলোমিটার। গড় ব্যাসার্ধ কত? 6,371 কিলোমিটার। তোমাদের বইতে কত দেয়া? আমি একটু দেখে আসি। বইতে দেওয়া, হ্যাঁ, 3,671।
ঠিক আছে বাচ্চারা, চলো আমরা সামনে আগাই। নাকি আমরা এই পর্যন্ত রাখবো? আমরা এই পর্যন্ত রাখি, যদি 10 মিনিট হয়েছে আর 10 মিনিট পড়ানো যায়। আচ্ছা না, পড়াই চলো। আমরা এবার জানবো আমাদের পরিচ্ছেদের নাম পৃথিবীর বিভিন্ন সময় স্থানের সময় নির্ণয়। সেটা হচ্ছে, তুমি যদি পৃথিবীর বিভিন্ন স্থানের সময় নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে এই পুরো পৃথিবীকে কিছু কাল্পনিক রেখায় ভাগ করে তারপর হিসাব করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। তাহলে সেইটাই এখানে বলা আছে, পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব থেকে পশ্চিমে আর সময় নির্ণয়ের জন্য উত্তর থেকে দক্ষিণে কিছু কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। এই রেখাগুলোকে যথাক্রমে অক্ষরেখা এবং কী রেখা বলা হয়? দ্রাঘিমা রেখা বলা হয়। আমরা জানব এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো কেমন দেখতে, কী রকমের। আমরা এই পড়াগুলো আমাদের কাছে খুব কঠিন মনে হবে, আমরা সরাসরি একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব। পৃথিবীর মানচিত্রে আমরা দেখব অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এই পৃথিবীর মানচিত্রে তুমি দেখো মাঝ বরাবর একটা রেখা গেছে, এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। বাম থেকে ডানে একটা রেখা গেছে, তাকে বলে নিরক্ষরেখা। আর উপর থেকে নিচে একটা রেখা গেছে, উপর থেকে নিচে মাঝ বরাবর একটা রেখা গেছে, এই রেখাকে বলে মূল মধ্যরেখা। কি শিখলাম? বাম থেকে ডানে নিরক্ষরেখা, উপর থেকে নিচে মূল মধ্যরেখা। এছাড়াও উপর থেকে নিচে আরও কিছু রেখা গেছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। আর উপর থেকে নিচে বা বাম থেকে ডানে বেশ কয়েকটা রেখা গেছে, এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে বুঝতে পারছি দ্রাঘিমা রেখা কি? উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর অক্ষরেখা কি? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক রেখাগুলা, কল্পিত রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। তো আশা করি বুঝতে পারছো। এখানে একটা কথা আছে, এটাকে বলা হয় পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে, আর এখানে বলা হয়েছে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। এই ছোট ছোট কথাগুলোকে যদি তুমি ধরতে পারো, তাহলে তোমার জন্য খুবই সোজা হবে বুঝতে পারাটা। এবার আমরা অক্ষরেখা সম্পর্কে পড়লাম, যে পূর্ব থেকে পশ্চিমে, যে পূর্ব থেকে পশ্চিম এর মাঝখানে যে অক্ষরেখাগুলোকে বা যে রেখাগুলোকে আঁকা হয় তাকে বলা হয় কি? অক্ষরেখা। এই মাঝখানের রেখাটাকে বলা হয় 0 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, এভাবে করতে 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 23 ডিগ্রি। যখন 23 ডিগ্রি আসে, অর্থাৎ এই যে রেখাটা উপরেও আছে, নিচেও আছে। উপরের রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, 23 ডিগ্রি নিচের রেখাটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। আবার আরেকটু উপরে 23, 24, 25, 26, 27 এভাবে করতে করতে উপরে একটা রেখা আছে 66.5 ডিগ্রি উত্তর রেখা, এই পাশে একটা রেখা আছে 66.5 ডিগ্রি দক্ষিণ রেখা। এই উত্তর রেখারে বলা হয় সুমেরুবৃত্ত, দক্ষিণ রেখারে বলা হয় কুমেরুবৃত্ত। তাহলে আমরা কি শিখলাম? 23.5 ডিগ্রি উত্তর রেখারে বলা হয় কর্কট ক্রান্তি, 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাকে বলা হয় মকর ক্রান্তি, 66.5 ডিগ্রিকে বলা হয় সুমেরুবৃত্ত, 66.5 ডিগ্রিকে বলা হয় দক্ষিণকে বলা হয় কুমেরুবৃত্ত। আশা করি তোমরা বেশ ভালোভাবে বিষয়টা আয়ত্ত করতে পেরেছ। যদি আরও কারো বিস্তারিত জানার থাকে, তাহলে তোমরা এই স্লাইডটা আমার কাছ থেকে নিতে পারো হোয়াটসঅ্যাপে নোট দিয়ে, তখন তোমরা এটার বিস্তারিত লেখাগুলো নিজেরা পড়ে নিবে। আর একটা কথা বলে রাখি, এই মাঝে বরাবর রেখাটাকে 0 ডিগ্রি ধরা হয়েছে, অর্থাৎ অক্ষরেখা 0, এক্স এক্সিসে 0, আর উপর থেকে নিচের রেখাটাকে ওয়াই এক্সিসে 0, এইটাকে ধরা হয়েছে 0 রেখা। ঠিক আছে? ওকে, এবার আমরা ছোট একটা জিনিস পড়াশোনা করে যাব এখান থেকে, যে পৃথিবীর মোট পরিধি কত। আমরা জানি বৃত্তাকার যে কোনো একটা জিনিসের পরিধি থাকে। যেমন আমরা যদি এখানে 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রি, তাহলে 0 থেকে এই ডিগ্রিটা, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তারপর এখান থেকে এই, তাহলে 0 থেকে এই হলো 90 ডিগ্রি, 90 থেকে এই হলো 90, 90, 180 ডিগ্রি। এইখান থেকে আবার এই কোণটা তাহলে কত হয়? 90, 90, 90, 3 90, 270 ডিগ্রি। আর এইখানে এসে
360 ডিগ্রি, 4 90 360 ডিগ্রি। তাহলে এই এটা 90, এই এটা 90, এই এটা 90, এই এটা 90, এই যে 4টা কোণ তৈরি করে। অর্থাৎ যে কোনো গোলাকার জিনিস তার পরিধি, তার মান কত? 360 ডিগ্রি। তাহলে এই পরিধির এই ডিগ্রিগুলোকে এই রকমের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড আকারে প্রকাশ করে। এই ব্যাপারটা খুব খেয়াল রাখবা। আমরা অনেকেই বাংলায় মিনিটকে এরকমের মনে করো এই যে কি বলে পরিধির মিনিটকে বা ক্যালকুলেশনের মিনিটকে বাংলা মিনিটের সাথে তুলনা করি, সময় নির্ণয় মিনিটের সাথে তুলনা করি, তখন দেখা যায় আমাদের অঙ্ক ভুল হয়। এবার আমরা জানব এই যে 0 থেকে 30 ডিগ্রি ভাগ করা হয়েছে, আবার 30 থেকে 60 ডিগ্রি, আবার 60 থেকে 90 ডিগ্রি, এই যে তিনভাবে এরকম ভাগ করা হয়েছে এই পৃথিবীগুলোকে। এরকম 0 থেকে 30 ডিগ্রিকে বলা হয় নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 ডিগ্রি বলা হয় মধ্য অক্ষাংশ, 60 থেকে 90কে উচ্চ অক্ষাংশ। তাহলে এইটুকু হলো নিম্ন অক্ষাংশ, এইটুকু হলো মধ্য অক্ষাংশ, আর এইটুকু হলো উচ্চ অক্ষাংশ। আশা করি তোমরা ক্লিয়ার। কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এগুলো তো দেখছোই। এবার দ্রাঘিমাংশ এবং সময় নির্ণয়। পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করে। প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য পৃথিবীর পার্থক্য হয় 1 ঘন্টা। এটা কিভাবে হইল এটা আমরা একটু জানবো। আচ্ছা, সেটা জানার জন্য আমরা একটা নতুন স্লাইড নিব। প্রথমত আমরা প্রথমেই পড়েছিলাম যে পৃথিবী পুরো পৃথিবী গোল পৃথিবীটার পরিধি হচ্ছে 360 ডিগ্রি। পুরো পৃথিবীটা এখান থেকে যদি 0 ডিগ্রি হয়, এখান থেকে যদি 0 ডিগ্রি হয়, সেখান থেকে প্রথমে এভাবে যদি আবার ঘুরে এই পর্যন্ত আসে, তাহলে তাতে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। আর আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের উপরে একবার পাক খায় 24 ঘন্টায়। আর 24 ঘন্টায় কত মিনিট তোমরা ক্যালকুলেশন করো। 24 গুণ 60 সমান সমান 1440 মিনিট। তাহলে অঙ্কটা হবে এমন, বা ক্যালকুলেশনটা হবে এমন, 360 ডিগ্রি পাক খায় 1440 বাংলা মিনিটে, অর্থাৎ সময় মিনিটে। অতএব 1 ডিগ্রি পাক খায় 1440 ভাগ হচ্ছে 360 মিনিট সমান সমান কত মিনিট হবে? সমান সমান 4 মিনিট হবে, সমান সমান 4 মিনিট হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এই যে পৃথিবীর 360টা ডিগ্রি, প্রতিটা ডিগ্রি, 1টা ডিগ্রি, 2টা ডিগ্রি, 3টা ডিগ্রি, 4টা ডিগ্রি, এই প্রত্যেকটা ডিগ্রির পৃথিবী ঘুরতে, পৃথিবী নিজের অক্ষে ঘুরতে তার সময় লাগে 4 মিনিট। কথা ক্লিয়ার? অথবা 4 মিনিটে পৃথিবী 1 ডিগ্রি সামনে আগায়। তাহলে এরকম যদি 15 ডিগ্রি সামনে আগায়, 15 ডিগ্রি মনে করো, 15 ডিগ্রি কোণ করে সামনে আগাইলো, 15 ডিগ্রিতে কত হয়? 15 গুণ 4, 4 15 60 মিনিট। আর আমরা জানি 60 মিনিটে কয় ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে পৃথিবী এরকম 15 15 15 15 15 15 অর্থাৎ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এইভাবে করে কী করে সে সামনে আগায়। মনে থাকবে? তো এইটাই এখানে বলছে যে প্রত্যেক 15 ডিগ্রি দ্রাঘিমার সময়ের জন্য তার পার্থক্য হয় 1 ঘন্টা। ঠিক আছে, দ্রাঘিমার বৈশিষ্ট্য তোমরা চাইলে দেখতে পারো, এখান থেকে দেখে নিও। ওকে, এবার আমরা মূল মধ্যরেখা সম্পর্কে আলোচনা করব। মূল মধ্যরেখা প্রথমে যদি একটু পড়ি, আমরা এখান থেকে পড়ে আসি। যুক্তরাষ্ট্রের লন্ডন শহরের
গিনিস একটা মন্দির আছে, সেই মান মন্দিরের ওপর দিয়ে উত্তর এবং দক্ষিণ মেরু অর্থাৎ এরকম একটা রেখা চলে গেছে। এই দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে বলা হয় মূল মধ্যরেখা। এই রেখার মান ধরা হয়েছে 0°C। এই রেখার মান কি ধরা হয়েছে? 0°C। আমরা এটাকে ভালো করে বোঝার জন্য একটা ছবি দেখব। মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। আমরা দেখেছিলাম এই যে রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা এটা হলো উপরে, এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে গিয়ে তোমার 0°, এখানে হলো গিয়ে 0°। এই 0°-র এইখানে হচ্ছে গিয়ে 90° উত্তর, আর এইখানে হচ্ছে গিয়ে 90° দক্ষিণ। মনে থাকবে? এই 0° মনে করো। 0° তো এইখান দিয়ে দিয়েছে, দুঃখিত, কিছু করার নেই, দাঁড়াও। এইখানে দিয়ে দিছে, অর্থাৎ এরকম মানে মাঝখানে না, ব্যাপারটা কি পৃথিবীর ধইরা মনে করো একটু এদিকে নিয়ে আসছে, একটু এরকম করছে, এই জন্য পৃথিবীটা এরকমের এখানে 0° হয়েছে। তাহলে এইটা হলো মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা এটা হলো 0°। এইখান থেকে 1°, মনে করো এরকম 1°, এরকম 2°, এরকম 3°, এরকম 4°, এইভাবে করে সামনে আগাইতে থাকে। আবার এই নিরক্ষরেখা এখান থেকেও 1° অক্ষরেখা, 2° অক্ষরেখা, 2° উত্তর অক্ষ, 3° উত্তর অক্ষরেখা, 4° উত্তর অক্ষরেখা, এইখান থেকে 1° দক্ষিণ অক্ষরেখা, 2° দক্ষিণ অক্ষরেখা, 3° দক্ষিণ অক্ষরেখা, এভাবে করে উপর নিচ চাইতে থাকে। তো যাই হোক, এই ডান পাশের এগুলোকে বলা হয় পূর্ব দ্রাঘিমা, বাম পাশেরগুলোকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা, এবং সেই দ্রাঘিমা 0 থেকে 180 পর্যন্ত বিস্তৃত। এটা বিস্তৃত হইতে 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 পিছনে গিয়ে এইখানে গিয়ে আটকায়, এখানে 180 থামে, এটা হইতে হইতে এইখানে গিয়ে 180 থামে। আমরা আবার সেইটাকে পড়বো আন্তর্জাতিক ডায়রেক্টরেখা হিসাবে, আমরা পড়বো সামনে। এই মূল মধ্যরেখার মান ধরা হয় 0°। এটা পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমা, পশ্চিম থেকে পশ্চিম দ্রাঘিমা। এই নিরক্ষরেখা আর এই মূল মধ্যরেখা উভয়কে তারা ছেদ করে। উভয়কে তারা কি করে? মাঝে বরাবর ছেদ করে। আমরা আরও কিছু জানবো। এই যে প্রত্যেকটা 15° পর পর সময় পার্থক্য হয় 1 ঘন্টা, প্রত্যেকটা 15° পর পর 1 ঘন্টা সময় হয়। এরকম করে ঘুরতে ঘুরতে এই পিছনে এসে তার 12 ঘন্টা, এই পাশ থেকে ঘুরতে ঘুরতে এই পিছনে এসে তার 12 ঘন্টা। তাহলে পৃথিবী যদি তার পুরো একটা ঘূর্ণন কমপ্লিট করে তাহলে তার 12 আর 12 24 ঘন্টা সময় লাগে। কথা আশা করি বুঝতে পারছো। আর সময় পার্থক্য বের করবা কিভাবে? দ্রাঘিমার পার্থক্য গুণ হচ্ছে 4 মিনিট। পূর্বে গেলে সময় বাড়ে, পশ্চিমে গেলে সময় কমে। এই পূর্বে গেলে অর্থাৎ আমরা হিসাব করব অঙ্কের ক্ষেত্রে যে আমরা যদি ডান দিকে যাই, কোনো স্থান থেকে ডান দিকে যাই, কোনো স্থান থেকে ডান দিকে যাই, তাইলে আমরা সেই বাম দিকের সময় থেকে আমাদের নির্ণয়ের সময় যোগ করব। আর আমরা যদি কোনো স্থান থেকে বাম দিকে যাই, কোনো স্থান থেকে বাম দিকে যাই, অথবা এদিকেই বাম দিকে যাই, এদিকেই বাম দিকে যাই, এদিকেই বাম দিকে যাই, তাহলে আমরা সেই ডানের সময় স্থান থেকে আমাদের সময়কে বিয়োগ করব। যেমন কোনো স্থানে 12টা বাজে, 5° পূর্বে অবস্থিত স্থানে সময় কয়টা বাজে? বুঝছো? এই একটা স্থানে ধরলাম স্থানটা এক্স, এই স্থানে 12টা বাজে। 5° পূর্বে অবস্থিত, অর্থাৎ এই 5° পূর্বে অবস্থিত, সেখানে কত বাজে? আমরা জানি পূর্বে গেলে যোগ করব। আমরা জানি কি 5°-তে সময় পার্থক্য কত হয়? 5 গুণ 4 মিনিট, প্রতি ডিগ্রিতে 4 মিনিট সমান সমান এখানে হবে মিনিট, 4 × 5 = 20 মিনিট হবে। তাহলে ওখানে বাজবে 12টা 20 মিনিট। আর ঠিক যদি সেটা 5° পিছনে হয় তাহলে সেটা বিয়োগ করব। আবার সেই 5 গুণ 4 মিনিট সমান সমান 20 মিনিট বিয়োগ করব। বুঝতে পারছি? আমার যে সময় দিয়ে দেবে তার ডানে আমি যাব না বামে যাব সেটার উপর ডিপেন্ড করে সময় যোগ করব না সময় বিয়োগ করব। মনে থাকবে? ঠিক আছে। এবার আমরা জানব স্থানীয় সময় বা প্রমাণ সময়। আমাদের বইতে এখানে অনেক কথা বলা আছে, অলরেডি আমরা এই কথাগুলো পড়ে এসেছি। যে পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ 360, 24 ঘন্টা আবর্তন করলে 1440 মিনিট সময় লাগে, 1°-তে 4 মিনিট সময় হয়, তার মানে 1° দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক পড়েছি। এবার প্রমাণ সময়। বড় বড় দেশগুলো না, আচ্ছা আমরা একটু গিনিস সম্পর্কে পড়ে আসি। গিনিসটা তো পড়া হইল না। গিনিস মানমন্দির, এই গ্রিনউইচ মানমন্দির এটা
তোমার লন্ডনে একটা মন্দির, এই যে সেখানে একটা কল আসছে, আমি একটু আসতেছি। আচ্ছা, তো আমরা এই যে গিনিস মানমন্দির, সেই মানমন্দিরে এই লোকটা, মানে ব্যাপারটা হচ্ছে এই একটা একটা রেখা আছে, এই যেটা রেখা আছে, এই রেখাটাকে বলা হয় গিনিস মানমন্দির। মানে মানমন্দির, ধুর একটা ফোন আসছে বুঝছো, এই ফোনের মধ্যে আমার ফোন দিয়ে কইতেছে আপনি কি, মেজাজটা খারাপ লাগে না, গেছি মুখটা খারাপ হইয়া। তো যাই হোক, এই গিনিস মানমন্দির, এই মানমন্দিরের এই যে দরজাটা না, এই দরজা বরাবর এরকম একটা রেখা আছে, তোমরা ওইখানে গেলে দেখতে পাবা লন্ডনে। এই রেখা বরাবর পৃথিবীর মাঝ বরাবর এরকম ভাগ করা হয়েছে, ওই যে রেখাটা দেখছো না, এই যে এই যে পৃথিবীর এরকম টাস করে মাঝ বরাবর ভাগ করা হয়েছে। আর সেই গিনিস মানমন্দিরটা এইখানে অবস্থিত, এই যে লন্ডন এইখানে অবস্থিত, এইখানে অবস্থিত। মনে থাকবে তোমাদের? আশা করি মনে থাকবে। মজার কথা, তুমি যখন ঘুরতে যাবা তখন তুমি এটা ভিডিও করবা, একটা রিলস বানাবা, কি বানাবা, যে তুমি এক পাও দেবা এইখানে, এক পাও দেবা এইখানে, তারপর তুমি কবা যেমন পৃথিবীর মাঝখানে খাইয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই রেখার ডান দিকে গেলে তুমি পূর্বের দিকে আছো, এই রেখার বাম দিকে গেলে তুমি আসো পশ্চিম দিকে। আর এই সেই প্রাইম মেরিডিয়ান ভাগ করা হয়েছে। এখন এই ভাগগুলো কে করছে? আল্লাহ করছে? না, এই ভাগগুলো আল্লাহ করে নাই, এই ভাগগুলো মানুষ করছে। মানুষ করছে এই জন্য, তাদের সময় সুবিধার জন্য। তারা যেন একটা বিদেশের সাথে মিটিং করবে, তারা যেন তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিতে পারে, যে ভাই আপনি 10টার সময় অ্যাক্টিভ হইয়েন, ঠিক আছে? তো এই যে ব্যবসা বাণিজ্য কত কিছু এই সময়ের উপর ডিপেন্ড করে, চিন্তা করে দেখো তো। হ্যাঁ, তো এই এই জিনিসগুলা এইভাবে করে কাউন্ট হয়, বুঝতে পারছি? আচ্ছা, তো এখান থেকে পড়ো, তোমরা এগুলো ইতিহাসগুলো পড়লে তোমরা এই যে 1675 সালে ইংল্যান্ডের রাজা চার্লস এটি প্রতিষ্ঠা করেছেন। সমুদ্রযাত্রা এবং নৌ নির্দেশনার সঠিক অবস্থান নির্ণয়ে এর অবদান ছিল বিশাল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রমাণ সময় সম্পর্কে জানবো। প্রমাণ সময় কি? একটা দেশ অনেক বড়, কথা বুঝতে পারছো? একটা দেশ অনেক বড়, এখন সেই দেশটার উপরে বেশ কয়েকটা, মানে সেই একটা দেশের মধ্যেই, মানে দেশটা এত বড়, আমি তোমাকে এভাবে বুঝাই, যে মনে কর এই হলো গিয়া কতগুলো দ্রাঘিমা রেখা গেছে, দাঁড়াও, এই হলো কোনো দ্রাঘিমা, কয়েকটা দ্রাঘিমা গেছে। এখন দেশটা মনে করো রাশিয়া, এত বড় দেশ যে তার উপর দিয়ে 3টা দ্রাঘিমা গেছে। তোমরা কি বলছিলাম, একটা দ্রাঘিমা রেখা আর একটা দ্রাঘিমা রেখা, এই 2টা দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা। 1 ঘন্টা সময় পার্থক্য কয় ঘন্টা? 1 ঘন্টা, 1 ঘন্টা, অর্থাৎ এদের মধ্যে 15 ডিগ্রির পার্থক্য। এদের মধ্যে 15 ডিগ্রির পার্থক্য, এদের মধ্যে কিসের পার্থক্য? 15 ডিগ্রির পার্থক্য। তাইলে সময় পার্থক্য 1 ঘন্টা, 1 ঘন্টা, বা 60 মিনিট, 60 মিনিট। এখন তাহলে বুঝো বুঝো যে একটা দেশের মধ্যেই তোমার 2-3টা কি হইতেছে, মানে 2-3 ঘন্টার পার্থক্য হইতেছে শুধু ঘূর্ণনে। এখন মনে করো এই দেশের রাজা বা বাদশা থাকে এইখানে, কারণ সে দেশের সবাইরে একটা জরুরি মিটিংয়ের জন্য বলল আপনারা সবাই 10টার সময় উপস্থিত হবেন। এখন এই লোকের ঘড়িতে বাজে 10টা, এই লোকের এই প্রেসিডেন্টের ঘড়িতে বাজে কয়টা? 10টা। কেমন বুঝছো? এখন সে দেখলো একদল লোক 1 ঘন্টা আগে এসে তার জন্য অপেক্ষা করতে আছে, আর একদল লোক 1 ঘন্টা হইয়ে যাইতে আছে, এরপরও হেরা আইতে আছে না। কারণ এই কাহিনীটা কেন হইলো? হইলো এই যারা সামনে অবস্থিত, ওর যেহেতু 10টা বাজে, ওর তখন 11টা বাজে, তার মানে এই লোকেরা কি আরও 1 ঘন্টা আগে হইতে দাঁড়াই রয়েছে, তার কাছে অবজেকশন দিছে যে স্যার আপনি কইছেন 10টার সময় মিটিং ডাকছেন, আমরা কী কয়, আমরা 10টার সময় এসে বসে রয়েছি অনলাইনে, আপনি এখন পর্যন্ত আপনার ভিডিও কল অন করেন নাই। এরা অভিযোগ জানাইলো, কয় কী রে, আমার তখন 10টা বাজে, তোমাকে অনেক কেমনে তোমরা কেমনে 11টা পর্যন্ত খাড়াই থাও, আর আন্দাজে মারো, ডিল মারো। ওদিকে এই লোক, ওদিকে সে খেয়াল করলো যে এই দেশের যারা লোক আছে, বা এই দেশ না, এই সাইডের যারা লোক আছে, তারা 1 ঘন্টা আগে এসে বসে রয়েছে,
আর এই দেশের লোকেরা তারা তার কোনো খবর নেই। কিরে খবর নেই কেন? কত বড় সাহস! আমি রাজা, তো কইছি 10টার সময় আইতে, তোর এখন তো একজনও মিটিংয়ে ঢোকস নাই। তো কী করলো? ফোন দিল, ফোন দিয়ে কইলো কিরে তোরা মিটিংয়ে ঢুকস নাই কে? ওরা কইতে আছে বস আমাকে তো বাজে 9টা, আমরা আর মিটিংয়ে ঢুকমু কি লেগে? আমরা কইছিলাম 10টা, আমরা 10টা আমি। কয় কিরে 9টা বাজে কেমনে? কয় দেখেন আমার গড়িতে বাজে 9টা। তখন ব্যাপারটা ঝামেলা হয়ে গেছে যে ঠিকমতো কোনো অফিসিয়াল কাজ বাজ মিটিং একটা দেশের মধ্যে করা যাইতে আসে না, বাইরের দেশ তো বাদ দিলাম। তখন তারা করলো কি, তখন তারা এই এতগুলো রেখারে বাদ দিয়া তারা একটা রেখারে কাউন্ট করলো এবং তারা বলল যে আমরা এই পুরা দেশ, এই রাশিয়া দেশটা, আমরা এই মাঝের এই একটা দেশে আমাদের ঘড়িকে, আমাদের ঘড়ির কাঁটাকে এই একটা টিউনে সেট করব, একটা অফিসিয়াল টিউনে সেট করব এবং রাজধানী, এই রাজধানীতে যে কয়টা বাজে হেতে তোমার ওখানে যাই বাজুক, ওখানে তোমার সন্ধ্যা হোক আর বিকাল হোক আর রাত হোক, হ্যাঁ তোমার দেখার বিষয় না। রাজধানীতে দুপুর 3টা বাজে, তোমার দুপুর 3টা বাজাইতে হইবে। কথা ক্লিয়ার? এইটাকে বলা হয় প্রমাণ সময়। আমি একটা গল্পের মাধ্যমে বলার চেষ্টা করলাম, তো আশা করি তোমরা কতটুকু বুঝতে পারছো আল্লাহই ভালো জানে। এরপর আমরা দেখব প্রমাণ সময়। এই প্রমাণ সময় কি, প্রত্যেকটা দেশের একটা কেন্দ্রীয় বা নির্দিষ্ট মান দ্রাঘিমান নির্বাচন করে সেই দেশকে কী করা হয়, সেই দেশের প্রমাণ সময় নির্ণয় করা হয়। কেন প্রমাণ সময় গুরুত্বপূর্ণ? এই কারণে প্রশাসনিক ব্যবস্থা ঠিক করার জন্য, পরিবহন চালানোর জন্য। চিন্তা করতো পরিবহন, তোমার বাসের টিকিটে তোমার লেখা আছে যে তুমি 11টার সময় আসবা, কারণ তুমি তো তোমার ওই দেশে পয়সা তুমি দেখে আসছো 11টার সময়, তুমি তোমার ঘড়ি অনুযায়ী 11টার সময় গেছো, যাই দেখো কী রে এখানে তো বাজে 12টা, বাস্তব সাইডে চলে গেছে। তাহলে এই পরিবহন, টেলিযোগাযোগ, দৈনন্দিন কাজকর্ম ইত্যাদির জন্য একটা দেশের, যদি দেশটা বড় হয়, তার উপর একটা প্রমাণ সময় থাকা খুব জরুরি। আমরা রমজান মাসে দেখি যে ইফতারের সময় চট্টগ্রামে 3 মিনিট পিছাইয়ে যায়, ওদিকে সিলেট 3 মিনিট আগাইয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা দেশেরই 2-3 মিনিটের সময় পার্থক্য হয়। এই সময়ের পার্থক্য কেন হয়? এই সময়ের পার্থক্য হওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে যে সেখানে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয়, সামান্য কিছু দ্রাঘিমার পার্থক্য হয়, সেই জন্য 2-3 মিনিটের পার্থক্য হয়। আর যদি বেশি পার্থক্য হইতো তাহলে দেখতা যে তোমার দেশেরই মানুষ, তারা কেউ 1 ঘন্টা আগে ইফতার করে, কেউ 1 ঘন্টা পরে ইফতার করে। কথা বুঝতে পারছি? বড় বড় দেশগুলোতে এরকম একাধিক প্রমাণ সময় থাকে, যেমন যুক্তরাষ্ট্রে 4টি, কানাডায় 5টি প্রমাণ সময় থাকে। এই মনে করো তোমার দেখো কতগুলো, এই যে যুক্তরাষ্ট্রের উপর দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা রেখা চলে গেছে, কানাডার উপর দিয়ে কতগুলো রেখা চলে গেছে। কথা বুঝতে পারছো? এরকমই তারা কি করে, একটা নির্দিষ্ট রেখা যেটা রাজধানীর উপর দিয়ে যায় এবং সেইটাকেই তারা দেশের এদিকে এদিকে সবখানে তারা ওইটাই মেনটেন করে চলে। ঠিক আছে, ওকে। এবার আমরা সময় নির্ণয় সম্পর্কে কিছু পড়াশোনা করব। বিশ্বের প্রমাণ সময়, অর্থাৎ বিশ্ব যে চলে তারও তো একটা নির্দিষ্ট লিমিট থাকা উচিত। সেই লিমিটের সম্পর্কে আমরা যখন আলোচনা করব তখন আমরা দেখব যে বিশ্বের এই সেই 0 ডিগ্রিতে গ্রিনউইচ একটা মানমন্দির দেখাইছিলাম, এটাকে বলা হয় গিনিস মিন টাইম। এই 0 ডিগ্রি বরাবর সময়কে বলা হয় গিনিস মিন টাইম, অর্থাৎ একে শূন্য সময় ধরা হয়। রাত 12টায় একে শূন্য ধরা হয়। তার সামনে 15 ডিগ্রি পর তাকে ধরা হয় রাত 1টা, 15 ডিগ্রি পর রাত 2টা, এভাবে করে ঘুরতে 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 এখানে আসে রাত 11টা, আবার এই রাত 12টা থেকে আবার নতুন দিন শুরু হয়। একে বলে গিনিস মিন টাইম। মনে থাকবে? তাহলে যে দেশ এইখানে অবস্থিত, একটা ঘরে অবস্থিত, মানে পরের ঘরে অবস্থিত বা পরের দ্রাঘিমা অবস্থিত, তার গিনিস মিন টাইম হচ্ছে +1। এরকম বাংলাদেশ 6 নম্বর দাগের উপর অবস্থিত, এই জন্য বাংলাদেশের জিএমটি হচ্ছে, গিনিস মিন টাইম হচ্ছে +6, 6 ঘন্টা। অর্থাৎ এই রেখা থেকে সে 6টা দাগ সামনে, অর্থাৎ 6-15, 15-15 30, 15-15 30, 30-30 60 আর 90, তার মানে 90 ডিগ্রি সে সামনে কি করা অবস্থিত, অর্থাৎ 6 ঘন্টা সে সামনে অবস্থিত। এই যে 6 ঘন্টা এগিয়ে, বাস আশা করি বুঝতে পারছো। তাহলে এই 0 ডিগ্রিতে যখন রাত 12টা বাজে তখন আমাদের ভোর কয়টা বাজে? 6টা বাজে। বাস, আমরা প্রতিপাদ্য স্থান সম্পর্কে পড়াশোনা করব। তোমরা বই একটু রিডিং পড়ে নিও যদি কারো দরকার হয়, কিন্তু এই স্লাইডের পর আর বই পড়ার দরকার আছে বলে আমার মনে হয় না। আমরা দেখব প্রতিপাদ্য স্থান। প্রতিপাদ্য স্থান কি? একটা, আমি যদি এইখান দিয়ে একটা গুলি মারি, সেই গুলিটা যদি ছেদ করে পৃথিবীর ওই ফুটা দিয়ে বেরিয়ে যায়, তাহলে ওটা হলো প্রতিপাদ্য স্থান। তাহলে চয়ের প্রতিপাদ্য স্থান 6, রস্যের দ। বুঝতে পারছি প্রতিপাদ্য স্থান কি?
আশা করি বুঝতে পারছি। একদম সরলরেখায় বিপরীত পাশের অবস্থান। তাহলে বাংলাদেশের প্রতিপাদ্য স্থান কোথায়? ঢাকার প্রতিপাদ্য স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এইটা তোমার গুরুত্বপূর্ণ। তাহলে ঢাকার কোথায়? ঢাকার প্রতিপাদ্য স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে কি প্রতিপাদ্য স্থান অবস্থিত। এটা হলো 24 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় ঢাকা অবস্থিত। আর এই চিলির নিকট ও হলো 24 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি পূর্ব পশ্চিমে অবস্থিত। মনে থাকবে? এটাকে বলে প্রতিপাদ্য স্থান। ঠিক আছে, এই প্রতিপাদ্য স্থান দুইটার সময়ের পার্থক্য 12 ঘন্টা হবে। এখানে যদি রাত 12টা বাজে, এখানে বাজবে দিন 12টা। এখানে যদি রাত 6টা, এখানে দিন 6টা। অর্থাৎ সেখানে সময় পার্থক্য, এখানে সময় পার্থক্য হবে 12 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছ। তো প্রতিপাদ্য স্থান বের করবা কীভাবে? প্রতিপাদ্য স্থান বের করবা এইভাবে, 180 থেকে প্রদত্ত দ্রাঘিমা বাদ দিবা, তারপর সেটাকে তুমি সেভাবে কনভার্ট করে নিবা। এগুলো খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যেগুলো আমার এই স্লাইডেই দেওয়া আছে, এখান থেকে দেখে তুমি পড়ে নিতে পারবা। এবার আমরা জানবো আন্তর্জাতিক তারিখ রেখা। আমি তোমাকে শিখিয়েছিলাম যে মূল মধ্যরেখাটা 0 ডিগ্রি, 0 ডিগ্রির পর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ঘুরতে 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 তো 180 ডিগ্রিতে আসবে, আবার ও তো ঘুরতে ঘুরতে 180 ডিগ্রিতে আসবে। এই আমরা সেই কাল্পনিক রেখা, সেই যে 180 ডিগ্রি অর্থাৎ পৃথিবীর পিছনটা, সেই পিছনটায় আমরা দেখব, সেটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখা হওয়ার কথা ছিল এরকম সোজা, কিন্তু সেই তারিখ রেখাটাকে এরকম বাঁকা করা হয়েছে এই কারণে, কারণ কোনো মানুষের বাড়ির ছাদের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে। এই আন্তর্জাতিক তারিখ রেখা দিয়েই তোমার দিন ঠিক হয়, শনিবার না রবিবার, সোমবার না মঙ্গলবার। এখন ঘটনা হচ্ছে, যে বাড়ির উপর দিয়ে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা, বা যে দেশের, মনে করো এই দেশের উপর কোন, এখানে একটা দ্বীপ আছে, মনে করো একটা দ্বীপের উপর দিয়ে গেছে। আর মজার কথা, দ্বীপের এই পাশে হলে গিয়ে শনিবার, এই পাশে হলে গিয়ে রবিবার। ওনা পড়ছে বিশাল এক ঝামেলায়, করবে কি? এই ফিজি দ্বীপপুঞ্জ এই জায়গায় আছে, তা বিশাল এক ঝামেলায় পড়ার কারণে দেখা যায় ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তাদেরকে বলা হয়েছে, ভাই কাজ করেন, আপনারা এই সোজা রেখাটারে আমাকে দেশের পাশ দিয়ে নিয়ে যান, আমাকে বাড়ির উপর দিয়ে নিয়েন না। অনেক সময় হয় না, কারেন্টের তার মানুষের বাসার উপরে দিয়ে নিতে চাই, তখন বলে কি, ভাই বাসার উপরে দিয়ে নিয়েন না, মানুষ বাচ্চা কাচ্চা থাকে ঘুরে টুরে দেবে কিনা, শর্টট খায়, আপনি আমাকে বাড়ির পাশ দিয়ে বেকাই টাকাই নিয়ে যান। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমের, আন্তর্জাতিক তারিখ রেখা এরকমের হিজিবিজি করে নেওয়া হয়েছে, এই কারণে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা যদি পশ্চিম দিক অতিক্রম করে তাহলে একদিন এগিয়ে, আর পূর্ব দিক অতিক্রম করলে তাহলে একদিন পিছিয়ে থাকবে। এভাবে করে বিশ্বের সাথে বাণিজ্য, যারা এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, তাদের সেই সময় দেখা যায় যে যদি এটা সময়ের মধ্যে কোনো অসুবিধা না হয়, এই জন্য আন্তর্জাতিক তারিখ রেখাটাকে কন্ট্রোল করা হয়। আদারওয়াইজ যেটা হয়তো, কেউ একজন এই দেশ থেকে পূর্ব দিকে ভ্রমণ করতে গেছে, তো ভ্রমণ করতে গিয়ে সে দেখতো যে সে 24 ঘন্টা আগে, অর্থাৎ সে একটা দিন ভ্রমণ করছে, 24 ঘন্টা সে ভ্রমণ করছে, সে তার দেশ দিয়ে শুক্রবার লঞ্চ আসছে, যাইয়ে দেখে ওই দেশে শুক্রবারই বাজে। সে কইল, কী রে, আমি কি টাইম ট্রাভেলের ফাঁদে পড়ে গেলাম নাকি, বা আমি কি কোথায় ছিলাম, আমি হাওয়ায় ছিলাম নাকি, আমি আমার দেশ দিয়ে শুক্রবারে লঞ্চ সাইডে আসলাম, আয়ান দেখি এই আবার শুক্রবার পড়ছে। কারণ কি? কারণ এই আন্তর্জাতিক তারিখ রেখা। তো এই জন্য যে ওই দেশ থেকে আসবে পশ্চিম থেকে পূর্বে, সে একদিন বাড়াইয়ে নেবে, যে পূর্ব থেকে পশ্চিমে আসবে সে একদিন কমাইয়ে নেবে। এইটাই হচ্ছে নিয়ম। কেমন? তো তোমরা এই যে পূর্ব থেকে যদি তুমি অতিক্রম করো, তাহলে তুমি একদিন বিয়োগ করে নিবা। তুমি প্লেন সহযোগে এইখান থেকে এইখানে আসছো, তুমি একদিন বিয়োগ করে নেবা। তুমি আসছিলে রবিবার, তুমি এইখানে এসে বানাই নিবা যে আমি আসছি শনিবার, এভাবে করে চিন্তা করে নিবা। মন থাকবে? ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই পড়বো। সামনে আমাদের আরও মজার মজার স্লাইড আছে, তোমরা থাকবা আমাদের সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখান থেকে তোমরা অবশ্যই বই রিডিং পড়বা, অবশ্যই বই রিডিং পড়বা। আসি।